সকাল দর্শক। নতুন একটা সকালবেলা আমি আর আজমির দুজনই চলে এসেছি এবং আপনারা তো নিশ্চয়ই বসে গেছেন, যারা আমাদেরকে লিখেও পাঠান যে আপু আপনি এমন করে বলেন, আপনারা এমন করে বলেন যে সত্যি আমরা আসলে এত শীত উপেক্ষা করেও বসে যাই। আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক সম্ভাবনা, অনেক নতুন তথ্য নিয়ে আজও সাজিয়েছি আপনাদের জন্যই আমরা আমাদেরও আজকের আয়োজন। আর আগেই বললাম টিনা আজমির চলে এসেছি। একই সাথে মনেও করে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের নাম সকালের বাংলাদেশ। সকালের বাংলাদেশে আপনি আপনার পছন্দের সবকিছুই দেখতে পান। আমরা আপনাকে নানা রকম ইনফরমেশন জানাই এবং আমাদের সর্বোচ্চ আয়োজন আপনাকে উদ্দেশ্য করেই। যাই হোক, ফেসবুকের অ্যাড্রেসটি আমরা মনে করিয়ে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। অপেক্ষায় আছি, আপনি জানাবেন আপনার মূল্যবান মতামত, আপনি আমাদেরকে অনুপ্রেরণা জানাবেন বা যে কোনো কমেন্টস, আমরা কিভাবে ভালো করতে পারি, আরও কি হলে আপনি আরো বেশি পছন্দ করবেন আমাদের, ইত্যাদি। তো যাই হোক, আজকে হচ্ছে গিয়ে দিনটি 12ই ডিসেম্বর 2015 এবং আজকে মঙ্গলবার। তো আর পৌষ মাস চলছে, আপনারা জানেন। সবকিছু মিলে ঠিকঠাক আছি, ঠিকঠাক থাকবেন নিশ্চয়ই। আমরা এবার মূল আয়োজনে চলে যেতে চাই। টিনা, সারা বাংলাদেশে নিশ্চয়ই আজকেও নানা রকমের আয়োজন রয়েছে, তো দর্শকদের সুবিধার জন্য আমরা আয়োজনগুলো জানাই। দর্শক, ঢাকাতে যারা আপনারা রয়েছেন, আপনাদের জন্য চমৎকার একটা আয়োজনের খবর জানিয়ে আসছি অনেকদিন ধরে, আরও কিছুদিন জানাবো। আজকেও জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং 64 জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব 2015। চলবে 24শে ডিসেম্বর পর্যন্ত। 15 দিনের এই আয়োজন জাতীয় চিত্রশালা মিলনায়তনে এবং সকল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একযোগে একই ধরনের চলচ্চিত্র প্রদর্শনী হবে। আজ সন্ধ্যে 6টায় আপনারা যে সিনেমাটা দেখতে পাবেন সেটা হচ্ছে সৈয়দ সালাউদ্দিন জাকির নির্মিত চলচ্চিত্র ঘুড্ডি। নিশ্চয়ই আপনারা এখানে দেখতে চলে যাবেন, কারণ এরকম সুযোগ না সবসময় হয় না যে সারা দেশবাসী একই যোগে একই দেখছে সিনেমা একই সাথে। এটা কিন্তু যারা মিস করছেন তারা সত্যি মিস করছেন, কারণ এতগুলো মুভি একসাথে এক ধারাবাহিকভাবে কিন্তু দেখা হয় না, হয়ে ওঠে না। তাই মিস করবেন না। ঢাকার আরও একটি আয়োজনের খবর আমার কাছে রয়েছে এই মুহূর্তে। ঢাকার ধানমন্ডি গ্যালারি 21-এ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমির প্রকৃতি শিরোনামে পক্ষকালব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনীতে সর্বমোট 114টি আলোকচিত্র স্থান পেয়েছে এবং প্রদর্শনী চলবে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে এই প্রদর্শনী। আরও একটি আয়োজনের খবর জানাতে চাই। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে চলছে ব্যতিক্রমধর্মী সাংসদ নাট্যোৎসব 2015। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত নাটক প্রদর্শিত হবে এবং এই উৎসব চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। আরও একটি ভালো উদ্যোগ জানালো আজমির। এবার আমি যেটি জানাবো সেটিও ঢাকাতেই রয়েছে, একটুখানি ধর্মীয় উদযাপন প্রসঙ্গে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ফার্মগেটের মসজিদ বায়তুস শরফে আজ থেকে শুরু হচ্ছে 2 দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ বিভিন্ন গ্রুপের কেরাত এবং হিফজুল কুরআন প্রতিযোগিতা রয়েছে এবং দ্বিতীয় দিন বিভিন্ন গ্রুপের নাতে রসুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিন সকাল 8:30 থেকে প্রতিযোগিতা শুরু হবে এবং এটি চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। এবং আপনারা জানেন যে আজকে আরবি রবিউল আউয়াল মাসের 9 তারিখ, 12ই রবিউল আউয়াল উপলক্ষে কিন্তু এই আয়োজনটি। জানাবো আরও একটি আয়োজনের খবর। ল্যাবেট ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী জীবনের জন্য শিল্প। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি ও 3য় তলার প্রধান মিলনায়তনের উঠোনের দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্মগুলো। আগামী 23শে ডিসেম্বর পর্যন্ত এটি চলবে। আর প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকছে। এবার বন্দরনগরী চট্টগ্রামের দিকে চলে যাই। চট্টগ্রামের আয়োজনের খবর, যেটি একটি মহৎ উদ্দেশ্যেই করা হয়েছে, আমরা আরও জানিয়েছি। এটি হার্টের ছিদ্র নিয়ে জন্ম নেয়া 3 বছর বয়সী দরিদ্র পরিবারের কন্যা শিশু অসুস্থ নুসরাত জাহানের অপারেশনের অর্থ সংগ্রহে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ফটো আর্টিস্ট ক্লাবের আয়োজনে চলছে 3 দিন ব্যাপী চিত্র প্রদর্শনী। প্রত্যেক দিন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে এটি এবং এটি চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল এটি শেষ হয়ে যাবে। এবং যেটি প্রত্যেক দিন, এটা বলার সময় আপনাদেরকে বলি যে এটা একটা মহৎ উদ্দেশ্যে করা আয়োজন। আপনার অংশগ্রহণ, আপনার দেয়া অর্থ যেহেতু একটা মহৎ কাজে চলে যাবে, কারো জীবন বাঁচাতে সহায়তা করবে, তাই অলসতা করে প্লিজ পিছিয়ে থাকবেন না, এখানে চলে যান, অংশগ্রহণ করুন। কারণ আপনি কাউকে জীবন বাঁচাতে কন্ট্রিবিউট করছেন, এটা বড় একটা মহৎ উদ্যোগ আর কি, নিজের জায়গা থেকে।
অসুস্থ নুসরাত জাহানের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা, দ্রুত সুস্থ হোক, এটাই সকালে বাংলাদেশের প্রত্যাশা। জানাবো খুলনার একটি আয়োজনের খবর। খুলনার দৌলতপুর মহসিন স্কুল মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষক সমিতির আয়োজনে চলছে 3 দিন ব্যাপী খুলনা খ অঞ্চলের 45তম আন্তঃ স্কুল মাদ্রাসা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মোট 7টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো বালক বালিকা উভয় গ্রুপে ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, হকি ও টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্স। চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। অনেকগুলো আয়োজনই আমরা যেগুলো দেখলাম সেগুলো 23শে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগামীকাল কিন্তু অনেকগুলো আয়োজন শেষ হয়ে যাচ্ছে। সিলেটের আবার একটুখানি খেলার প্রসঙ্গে একটি আয়োজন রয়েছে, যেটা হচ্ছে সিলেট বিভাগে ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চলছে পুলিশ কমিশনার টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2015। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামে এই দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ, এবং এটিও অনেক দিন ধরে চলছে। ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন তারা নিশ্চয়ই এখানে অংশগ্রহণ করছেন, দেখতে যাচ্ছেন এবং আমাদেরকে ফিডব্যাকও দেবেন যে কেমন করে উপভোগ করলেন, কি কি ছিল, কি কি চমক ছিল এখানে। মৌলভীবাজার অর্থাৎ সিলেটের মৌলভীবাজারের একটি আয়োজনের খবর জানাবো। মহান বিজয়ের মাসে একটি চমৎকার উৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেটি হচ্ছে মৌলভীবাজারের মণিপুরি থিয়েটারের আয়োজনে চলছে 2 দিন ব্যাপী বিজয় উৎসব। 2টি নাটক নিয়ে আয়োজিত উৎসবটির নাম বীরঙ্গনার মঞ্চ যাত্রা। আজ উৎসব হবে কমলগঞ্জের দক্ষিণ ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও নাটমণ্ডপে। চলে যেতে পারেন সেখানেও। এবং চমৎকার এই উৎসবটির শিরোনামের মানে যে নামটি বীরঙ্গনার মহাযাত্রা, চমৎকার। যাই হোক দর্শক, আমরা চেষ্টা করলাম বেশ কিছু আয়োজনের খবর আপনাদেরকে জানিয়ে দিতে। আরও কিছু আয়োজনের খবর এভাবে প্রতিদিন আমরা জানাতে চাই, আপনাদের সহযোগিতা আশা করছি। facebook.com/সকালে বাংলাদেশ লিখুন আমাদেরকে, আর কোনো ইনফরমেশন দেওয়ার থাকলে সেটাও আমাদেরকে জানান। একেবারেই তাই, এবং যেরকমটা বললাম যে আজ কিন্তু অনেকগুলো আয়োজন, আজ এবং আগামীকাল বিশেষ করে অনেকগুলো আয়োজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো নতুন করে একটা আয়োজন শেষ হয়ে যাওয়া মানেই নতুন কিছু আয়োজন আবার নতুন করে স্থান পাওয়া, চলে আসা। তো এগুলোর খবরও কিন্তু আমাদেরকে জানাবেন, যেভাবে করে বললো। অ্যাড্রেসটা সেম, facebook.com/সকালের বাংলাদেশ। আর সকালবেলাটা আমরা একেবারেই ভুল করি না কখনোই আপনাদেরকে দৈনিকগুলোর শিরোনাম জানাতে, কি কি সংবাদ প্রাধান্য পেল সবসময় আপডেটেড রাখতে চাই যেহেতু আপনাদেরকে, তাই সেই প্রয়াসেরই অংশ হিসেবে আজও দৈনিকগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছি। শুরুতেই হাতে তুলে নিলাম দৈনিক প্রথম আলো। প্রধান শিরোনাম জানাচ্ছি। পৌরসভা নির্বাচন 2015 ইস্যুতে করা প্রধান শিরোনামটি হলো আওয়ামী লীগের বিদ্রোহীদের পিছনে 20 নেতা সাংসদ। এছাড়া দেখতে পাচ্ছি সাভার কুমিল্লা জামালপুরে হামলা গুলি। এছাড়া একটি চিত্র রয়েছে যেখানে যারা পদপ্রার্থী রয়েছে নির্বাচনে তাদের যে পোস্টারগুলো রয়েছে সেই পোস্টারের কারণে ঢাকা পড়েছে জাতীয় শহীদ মিনার, যার ফলে সেই ছবিটি দিয়েছে এবং একটা ক্যাপশন দেওয়া আছে, অনেক বড় ক্যাপশন, সমানভাবে পড়তে পারছি না, আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি। এছাড়া মেয়র পদে 15 নারীর পক্ষে পুরুষ, এটা একটা বিশেষ শিরোনাম। এবং গৃহকর্মী সুরক্ষায় সরকারের নতুন নীতিমালা, চমৎকার একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে, বিস্তারিত জানতে পারবেন জাতীয় দৈনিকটিতে। এবং অভিযোগপত্র গ্রহণ 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, এটা হচ্ছে রানা প্লাজা ধসের মামলার ইস্যুতে একটি আপডেট আপনারা দেখতে পাবেন দীর্ঘদিন পরে। টিনা, যুগান্তর এ পর্যায়ে আমার হাতে। যুগান্তর থেকে শুরুতেই যেটি পড়ব সেটা হচ্ছে নির্বাচনী সংঘাত। এর একটি চিত্র দেয়া রয়েছে এখানে, যেটা 14 গ্রামে 2 মেয়র প্রার্থীর কর্মী সমর্থকদের দেয়া আগুনে একটি গাড়ি পুড়ছে, তারই একটি চিত্র রয়েছে। সচিত্র প্রতিবেদন এটি। আমি আরও কিছু আপডেটে যাই। নিরাপত্তা ছকের দায়িত্ব প্রশাসনের হাতে, প্রধান শিরোনাম এটি। পৌর নির্বাচন প্রসঙ্গে আগে ইসি নিরাপত্তা পরিকল্পনা করত, ডিসি এমপিদের অনুরোধে এ পদক্ষেপ। আর এরপরে যেটি পড়ছি সেটি হচ্ছে সরিষাবাড়ি, শরীয়তপুর, সাভার সহ বিভিন্ন স্থানে শতাধিক আহত। সেটা ওই যে নির্বাচনী সংঘাতের যেটা পড়ছিলাম সেটা। 14 গ্রামে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, 2 পুলিশ সহ অর্ধশতাধিক আহত। 14 গ্রামের ছবিটিও দেয়া রয়েছে। সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশন শক্তিহীন, এটি রয়েছে। এবং সরেজমিন যেটি রয়েছে যুগান্তরে, সেটা নরসিংদী পৌরসভা নির্বাচন থেকে আজ। কঠিন চ্যালেঞ্জের মুখে মেয়র প্রার্থী কামরুল, স্বামীর ঘাতকের সঙ্গে বুবলির ফোন আলাপ। মেয়র প্রার্থী কামরুল, উনি হচ্ছে কামরুজ্জামান কামরুল, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এই শিরোনামের ডিটেল নিশ্চয়ই আপনারা দেখবেন। আমি শেষ পাতা থেকে যেটি পড়তে চাই সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, সম্মিলিত ব্যয়ের সর্বোচ্চ সীমা 290 কোটি টাকা, হিউজ। আর এরপরে সেনা মোতায়েনের দাবি খালেদা জিয়ার, পৌর নির্বাচন প্রসঙ্গে, পৌর নির্বাচনই আর কি। এই তো আজকে আসলে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি না
প্রথম পাতা শেষ পাতা আমি এ দুটোই তো কভার করলাম। অনেক অনেক নির্বাচন প্রসঙ্গে শিরোনাম রয়েছে, বিভিন্ন পৌর নির্বাচনীয় মানে এলাকা থেকে, নির্বাচনী এলাকা থেকে আপডেট রয়েছে। আর গ্যাস বিদ্যুতের অভাবে হুমকিতে 9,000 কোটি টাকার বিনিয়োগ সেমিনারে বক্তারা বলেছেন, এটাও একটুখানি পড়তে চাইলাম। এই তো এবারে আমার হাতে দৈনিক ইত্তেফাক, প্রধান শিরোনাম জানাবো ইত্তেফাক থেকে। প্রধান শিরোনাম হচ্ছে সহিংস হচ্ছে প্রচারণা, কুমিল্লা জামালপুর সাভারে সংঘর্ষ ভাঙচুর আগুন, পৌরসভা নির্বাচন 2015 ইস্যুতে প্রধান শিরোনাম করেছে জাতীয় দৈনিক ইত্তেফাক। এছাড়া একটা ইন্টারেস্টিং নিউজ আছে এখানে, উপস্থাপকের ভুলে মিস ইউনিভার্সে তালগোল সমালোচনার ঝড়। এটা নিয়ে আসলে বিশ্ব গতকাল মিডিয়া থেকেই এক্স্যাক্টলি মানে রানার আপকে প্রথমে মিস ইউনিভার্স ঘোষণা করে দেওয়া হয়েছিল। আচ্ছা, এছাড়া রয়েছে 14 বছরের কমে গৃহকর্মী নয়, মিলবে 4 মাসের মাতৃত্বকালীন ছুটি, মন্ত্রিসভায় গৃহকর্মী সুরক্ষা নীতিমালা অনুমোদন। এছাড়া হার্ড লাইনে ইসি, বরগুনার এসপি সহ 5 জনকে শোকজ, জ্বালানি তেল নিয়ে জটিল হচ্ছে বিশ্ব পরিস্থিতি। শেষ পাতায় চলে যেতে চাই, সেখানে আছে সন্তানকে রাখবো জঙ্গিবাদ মুক্ত, জঙ্গি মোকাবেলায় পুলিশের নতুন কার্যক্রম। আচ্ছা, এটা বেশ আশার আলো দেখাবে নিশ্চয়ই বাংলাদেশকে। সমকালে পর্যায়ে আমার হাতে রয়েছে, সমকাল থেকে শুরুতেই যেটি পড়ছে সেটি হচ্ছে ডিজিটাল পোস্টার, ইসির সতর্কতার পরও নির্লিপ্ত মাঠ প্রশাসন, এটি রয়েছে। এবং বাড়ছে সহিংসতা, বেশ গোটা গোটা বড় বড় করে লেখা সমকালে প্রধান শিরোনাম। এবং 7 পৌরসভায় হামলা সংঘর্ষে আহত শতাধিক, এটি রয়েছে। আসলে আজকে সবগুলো যেহেতু একেবারেই কাছাকাছি চলে এসছে পৌরসভা নির্বাচন, সবগুলোতেই অনেক অনেক করে আপডেট রয়েছে। এবং সমকালেও সরেজমিন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের কোন দলে আশাবাদী বিএনপি, এটা সোনারগাঁ থেকে সরেজমিন। এবং দাউদকান্দি থেকেও রয়েছে মামলায় ভোট বন্ধের আশঙ্কা, 3 জন প্রার্থীর ছবি দেওয়া রয়েছে। সুরক্ষা নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদন, এটি রয়েছে শিরোনাম হিসেবে সমকালে। 4 মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন গৃহকর্মীরা, বেশ সুখবর। আর এরপরে শেষ পাতায় চলে যেতে চাই সমকালে, সেটা হচ্ছে বেসরকারি হাসপাতালে অবৈধ বিশেষায়িত চিকিৎসা, নতুন নীতিমালা তৈরি এবং বাংলাদেশিরা ওমরা ভিসা পাবেন, এটিও রয়েছে সমকালের শেষ পাতায়। এবং মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে, খালেদা জিয়া বলেছেন এটি। এবং ঋণ অনিয়মে জড়িত নেই, মেজর মান্নান বলেছেন এটি। এই তো ঋণ অনিয়মে জড়িত নই, এটি মেজর মান্নান বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর উনি। এই তো এই পর্যায়ে জানাবো দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো। প্রধান শিরোনাম, শহীদের সংখ্যা নিয়ে খালেদার মন্তব্য, 30 লাখ মরেনি। তিনি আরও কয়েকটি মন্তব্য করেছেন যেগুলো সংক্ষেপে দেয়া হয়েছে, যেমন আওয়ামী লীগ 1971 সালে স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধ করেনি। এছাড়া নির্বাচন কমিশন বোবা ও অযোগ্য। এর পাশেই দেখতে পাচ্ছি ইসি বিপাকে, এরকম একটা শিরোনাম রয়েছে। পৌর নির্বাচনে মুখোমুখি আওয়ামী লীগ বিএনপি, নৌকা ধানের শীষের লড়াইয়ে তৃণমূল রাজনীতি জমজমাট, প্রধান বাধা বিদ্রোহী প্রার্থী। এছাড়া মালিক চালক কেউ সরকারের নির্দেশ মানছেন না, অটো রিকশা নৈরাজ্য। প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান রেখে তৈরি করা হচ্ছে বিনিয়োগ কর্তৃপক্ষ, এটা হচ্ছে মন্ত্রিসভায় অনুমোদন, এটাও লেখা আছে। এবং বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা ফের চালু। ব্যাস টিনা। ডেলি স্টার এর পর্যায়ে আমার হাতে, এবং সর্বশেষ ডেলি স্টারই আমার হাতে রয়েছে। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, অনেকদিন পরে একটা আপডেট দেখতে পাচ্ছি রানা প্লাজা সংক্রান্ত। সোহেল রানাকে নিয়ে একটা ছবি দেওয়া রয়েছে। রানা প্লাজার ডিজাস্টার, 3 গভর্নমেন্ট অফিসিয়ালস ফাইনালি চার্জড, এটি জানাচ্ছে ডেলি স্টার প্রধান শিরোনামে। কোর্ট ইউজেস ইনহেরেন্ট পাওয়ার অ্যামিড লেবার মিনিস্ট্রিজ রিফিউজাল, ইস্যুস অ্যারেস্ট অর্ডার ফর 24, এটি রয়েছে ডেলি স্টারে প্রথমেই। এবং প্রটেস্ট নোট আওয়ার রিপ্লাই, এটিও রয়েছে ডেলি স্টারে। নিউ পলিসি হেইলড বাট শর্টেজ অফ ওয়ার্কার্স ফিয়ার্ড, এটিও রয়েছে। উমরা ভিসা যে পাবেন বাংলাদেশিরা, সেটিও কিন্তু রয়েছে দ্য ডেলি স্টারের প্রথম পাতাতেই। এবং আমি বাকিগুলো দৈনিকেও যেগুলো আমার হাতে ছিল, এই শিরোনামটা ছিল পড়িনি, দ্য ডেলি স্টার থেকে পড়তে চাই। ব্ল্যাটার প্ল্যাটিনি ব্যান্ড ফর 8 years, এগুলো সবগুলো দৈনিকেই ছিল। ব্ল্যাটার এবং প্ল্যাটিনি ওনাদেরকে 8 বছরের জন্য ব্যান করা হয়েছে পাওয়ার অ্যাবিউজের জন্যে। আর ব্রাইবারি, আচ্ছা এখানে যেটা রিজন দেখানো হচ্ছে, ফাউন্ড গিলটি অফ পাওয়ার অ্যাবিউজ নট ব্রাইবারি, বোথ টু অ্যাপিল, দুজনই অ্যাপিল করবেন এরকমটা বলছে। এবং মিউনিসিপ্যাল ইলেকশনের খবরও রয়েছে এখানে। প্রোব গোজ স্লো অ্যামিড র্যাম্পেন্ট রুলস ভায়োলেশন, এটিও রয়েছে। এবং অ্যানালিসিস রয়েছে একটা, যেটা হচ্ছে আইএসইসি হেল্পলেস টু স্টপ ভায়োলেশনস বলে কোয়েশ্চেন মার্ক, ডেলি স্টার প্রথম পাতাতেই। আচ্ছা টিনা, উল্লেখযোগ্য বেশ কিছু শিরোনাম জানালো দৈনিক
ডেইলি স্টার থেকে। আর আমরাও জানালাম সবগুলোতে, যেটা আমরা দেখলাম আমরা হচ্ছে পৌরসভা নির্বাচন 2015 ইস্যুতে যে আপডেটগুলো সেগুলো আমরা জানতে পারলাম। একই সাথে সহিংসতা হচ্ছে, একটা দুঃখজনক আমরা একটা ছবিও দেখলাম যে শহীদ মিনার ঢাকা পড়ে গেছে প্রার্থীদের পোস্টারের কারণে, এটা খুবই দুঃখজনক। একই সাথে কিছু সুখবর ছিল, বাংলাদেশের ওমরা ভিসা পাবেন এটি রয়েছে। এরপরে আরো কি একটা আমি পড়ে বললাম না, এছাড়া খালেদা জিয়ার মন্তব্য নির্বাচন নিয়ে, এবং উনি আর্মি ডিপ্লয়মেন্ট চেয়েছেন, শহীদদের সংখ্যা ঠিক নেই এটি উনি বলেছেন। এই তো সব কিছু। যাই হোক দর্শক, আমাদের যেহেতু সময় স্বল্পতা এবং অল্প সময়ের মধ্যে আমাদের অনেক আয়োজন, তাই আমরা সব অনেক বিস্তারিতভাবে করতে পারলাম না, তবে বিস্তারিত অনেক কিছু আছে আপনাদের জন্য, সেটা দেখতে হলে সাথে থাকতে হবে। আর নিতে হচ্ছে আমাদের একটা বিরতির উপরে নিশ্চয়ই আপনাকে পাচ্ছি, সাথে থাকুন। দর্শক, বিরতির পরে আমন্ত্রণ আপনাদের প্রত্যেককে যারা সাথে রয়েছেন আমাদের এই মুহূর্তে যেখান থেকে, যেটা দেশ হোক কিংবা দেশের বাইরে হোক, শুভ সকাল আপনাদেরকে, এবং বিজয়ের মাসেরও শুভেচ্ছা জানিয়ে দিই। কারণ বিজয়ের মাস আর অল্প কয়েকটা দিনই রয়েছে, আমরা কেনই বা এই সুযোগ হারাতে চাইবো আসলে। এবং আপনারা জানেন আমাদের অনুষ্ঠানটির নাম হচ্ছে গিয়ে সকালের বাংলাদেশ, অর্থাৎ সকালের বাংলাদেশ। আমরা সবসময় বাংলাদেশকে বুকে ধারণ করি, বাংলাদেশকে লালন করি এবং সকালকে আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরি। প্রতিদিনই আমরা চেষ্টা করি একটা করে সকালবেলার দৃশ্য, সকালবেলার যে প্রকৃতি, সেটার আবেশ ছড়িয়ে দিতে। আমাদের সেই প্রচেষ্টা আজকেও রয়েছে। আমরা একটা সুন্দর সকালবেলা দেখাবো আপনাদেরকে। মাঠে মাঠে সোনালি ধান, পরাণ পাগল করে, কদিন পরে সে ধান যাইব মহাজনের ঘরে রে, আমার হিস্সা নাই সে ধানে। আরে আমি যদি আল্লাহর বান্দা, জমিন আল্লাহ, আদম হাওয়ার সন্তান আমরা, সমান অংশীদার রে, আমার হিস্সা যায় কোনখানি। যে হাহাকার আমরা শুনছিলাম একজন কৃষককে প্রতিনিধিত্ব করে, যে আসলে হাহাকার যে আমার হিস্সা যায় কোনখানে। আসলেই তাই, এত কষ্ট করে ওনারা সোনার ধান ফলান, তারপরে যখন প্রতিটা বার আমাদের এটা আলোচনার বিষয়বস্তু হয়, অর্থনীতিবিদরা যখন বিশ্লেষণ করেন যে আসলেই কৃষকরা আমাদের সেই ন্যায্য মূল্য পাচ্ছে না, ঠকানো হচ্ছে, অনেকগুলো প্রসেসের পরে আমাদের কাছে যে চালটা পৌঁছায় সেই মানে মিডিয়াম যারা থাকেন ওনাদের অংশে অনেকটা চলে যায়, কৃষকদের ঠকানো হয়। তো এই দিনটার না অবসান দেখতে চাই আমরা। প্রতি বছর এই বিশ্লেষণ আমরা চাই আর না হোক, আমরা চাই হাসি মুখে বলতে যে আমাদের কৃষকরা যারা এত কষ্ট করে ঘাম ছড়িয়ে দিনরাত খেটে, শুধু কৃষকরা কি, ওনাদের বাড়ির নারী সদস্যদের ভূমিকা প্রচুর থাকে, বাচ্চারা পর্যন্ত ওনাদের সাথে কাজ করে, পুরো পরিবারই যুক্ত থাকে একেবারে। তো ওনাদের এই ঘামের ফোঁটার দাম আমরা যেন দিতে পারি, এই বাংলাদেশকে আমরা আসলে দেখতে চাই। এবং আমরা শুনতে চাই না কোনো হাহাকার। তাই অনেক অনেক শুভকামনা, এবং কর্তৃপক্ষ নিশ্চয়ই যারা আমাদের এই কাজের সাথে নিয়োজিত আছেন তাদের অধিকারটা যেন তারা পায় সেই দিকে দৃষ্টি রাখবে। এবং দর্শক,
আপনারা দৃষ্টি রাখবেন আজকে যে যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে গিয়ে যখন আপনি রাস্তা পারাপার হবেন তখন আপনাকে অবশ্যই দুই দিকেই দৃষ্টি করতে হবে। আজকাল অনেক গাড়ি কিন্তু উল্টো সাইড থেকেও চলে আসে, তো সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। এবং আপনারা খেয়াল রাখবেন যে আজকে যে মার্কেটে আপনার যাওয়ার প্ল্যান রয়েছে সেই মার্কেটটা বন্ধ কিনা। আমরা একটু সহজ করে দিচ্ছি, আজকে যেহেতু মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ রয়েছে, অনেকগুলো শপিং কমপ্লেক্স বা এরিয়াতে এক এক করে জানিয়ে দিচ্ছি। যেমন হাতিরপুল বাজার আজকে সাপ্তাহিক বন্ধ রয়েছে, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্রিন সুপার মার্কেট, ফার্ম ভিউ সুপার মার্কেট, সৌদিয়া সুপার মার্কেট, সিজান পয়েন্ট ফার্ম গেটে, লায়ন শপিং সেন্টার, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট, নিউ সুপার মার্কেট, গাউসিয়া মার্কেট আজকে সাপ্তাহিক বন্ধ থাকবে। এবং গাউছিয়া নিউ মার্কেট লাগোয়া চাঁদনি চকও আজ বন্ধ থাকবে। নূর ম্যানশন পাশাপাশি বন্ধ থাকবে। আরও বন্ধ থাকবে বাকুশা মার্কেট, ইসলামিয়া মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গ্লোব শপিং, বদরুদ্দোজা মার্কেট, নূরজাহান মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট এবং এলিফ্যান্ট রোডের যে মার্কেটগুলো রয়েছে। এছাড়াও রাইফেল স্কয়ার, ARA শপিং সেন্টার, অর্চার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মমতাজ প্লাজা, মেট্রো শপিং মল, প্লাজা AR, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, অর্কিড প্লাজা, কেয়ারি প্লাজা, আনাম র্যাঙ্কস প্লাজা, কাউরান বাজার, DIT মার্কেট, ক্যাবস সুপার মার্কেট ও কিচেন মার্কেট আজকে সাপ্তাহিক বন্ধ থাকবে, কারণ আজকে মঙ্গলবার। আমরা প্রতিদিন চেষ্টা করব নিজ দায়িত্বে আপনাদেরকে জানিয়ে দিতে যে কোন কোন মার্কেট আজকে মানে ওই দিন প্রতিদিন বন্ধ থাকবে। অর্থাৎ আজকে মঙ্গলবারগুলো জানালাম, কালকে বুধবার ডেফিনেটলি বুধবারের মার্কেটগুলোর অফ আমরা জানিয়ে দেব। তারপরেও আপনারা দয়া করে সবসময় একটু জেনে নেবেন যেখানে যাচ্ছেন সেখানে আজকে সাপ্তাহিক বন্ধ কিনা। নিশ্চয়ই। এবং মঙ্গলবার আজকে যদি একটুখানি সাম আপ করতে যাই, নিউ মার্কেট এরিয়াটা, ধানমন্ডি এবং পিলখানার ওই এরিয়াটা কিন্তু আজকে বন্ধ থাকবে। এলিফ্যান্ট রোড বন্ধ থাকবে আজ। এবং আবার একটুখানি শুধুমাত্র মানে শপিং মল যেগুলো বন্ধ থাকবে, শপিংয়ের কোনো প্ল্যান রাখবেন না সেটা তো আমরা জানিয়ে দিলাম, তবে প্ল্যান কিন্তু ঘুরতে যাওয়ার জন্য রাখতেই পারেন। ঢাকাতে যারা থাকেন, ঢাকা লাগোয়া যে আশেপাশের জায়গাগুলো রয়েছে, শীতকাল ছোটোখাটো সময় বের করে 3-4-5 ঘন্টা বের করেও ঘুরতে চলেই যাওয়া যায়। এবং যারা গ্রামে রয়েছেন তারা তো একটুখানি বাইরে বেরোলি, মানে আপনার শহর থেকে একটু বাইরে বেরোলি সুন্দর একটা নেচার দেখতে পান। এত বারবার করে শীতকালে ঘুরতে যাওয়ার কথা এজন্যে বলছি কারণ শীতকাল, খেজুর রস, এ দুটা একটা মানে পরিপূরক অর্থে আমরা ব্যবহার করে থাকি। শীতকাল মানে খেজুর রস। শীতকাল এলে পরে আমরা খুব অপেক্ষা করতে থাকি কখন ঘন শীত পড়বে এবং আমরা খেজুর রস খেতে চলে যাব। খেজুর রস নিয়ে এবং খেজুর রস যে একটা ঐতিহ্য এ বাংলার, সেটা নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখব। খেজুরি গাছে হাড়ি বাঁধো মন, খেজুরি গাছে হাড়ি। বাংলাদেশের শীতকালের ঐতিহ্য খেজুর রস। খেজুর গাছের অংশ কেটে সুমিষ্ট যে রস বের করা হয় তাই খেজুর রস নামে পরিচিত। শীত আর খেজুর রস যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। শীতের আগমনীতেই রস সংগ্রহে ব্যস্ত হয়ে ওঠেন গাছিরা। সাধারণত এক একটি খেজুর গাছের রসের উপযুক্ত হতে 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লেগে যায়, আর রস পাওয়া যায় প্রায় 25 বছর পর্যন্ত। তবে রস কম পাওয়া যাবে নাকি বেশি সেটি নির্ভর করে গাছের দক্ষতার উপরে। গাছে জোয়ার আসিলে গাছটি কাটো ফসলে, টানা দড়ি ছিঁড়ে যেন পড়ো না তলে, ও বাবা পড়ো না তলে। ভোরের আলো ফোটার আগেই খেজুর রস সংগ্রহে দা, দড়ি, বাঁশের জিওভা ও মাটির কলসি বা হাঁড়ি কাঁধে ঝুলিয়ে বের হয়ে যান গাছিরা, আর সূর্য ওঠার আগেই জমানো শুরু করে থাকেন রস। খেজুর রসে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ। এই রস একটি টিনের পাত্রে ঢেলে বৃহদাকার চুলায় জাল দিয়ে তৈরি করা হয় পাটালি গুড়। খেজুর রসের এই নতুন পাটালি দিয়ে তৈরি করা হয় মজাদার শীতকালীন সব পিঠা, পায়েস। খেজুর রসের তৈরি জনপ্রিয় পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা, লালুয়া পিঠা, মালপোয়া, সিদ্ধ পুলি এবং খেজুর রসের চিতই। ও তুই গুড় খাবি লিন্দানা, ও তুই গুড় খাবি লিন্দানা, গাছে ভারে বেঁধে দে না মনে রে। বাংলাদেশ থেকে এই খেজুর গুড় অস্ট্রেলিয়া, আমেরিকা ও লন্ডনেও যাচ্ছে। খেজুরি গাছে হাড়ি বাঁধো মন।
খেজুরের মানে খুবই টেম্পটিং একটা প্রতিবেদন দেখলাম আমরা বলতে পারি। যাই হোক দর্শক, আমরা একটা বিরতিতে চলে যাই, কারণ এটা হজম করার জন্য কিছুটা সময় আমাদের দরকার। ফিরে এসে আমরা যমুনার সর্বশেষ নিউজ আপডেট দেখব, যেখানে একজন শব্দ সৈনিক হারিয়ে গেছে, তার আপডেট পাবো আমরা। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। সকালে বাংলাদেশের সাথে আপনি রয়েছেন এবং আপনার সাথে আমরা দুজন। যারা এখন আমাদের সাথে যুক্ত হলেন, প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি। আমরা বেশ কিছু সময় ধরে আরও থাকবো, অনেকগুলো আয়োজনও থাকবে এর সাথে। অনেকগুলো আয়োজনও থাকবে নিশ্চয়ই আমাদের সাথে। তবে এই পর্যায়ে দুঃখ ভারাক্রান্ত মনে যেটা বলতে চাই, যে বিজয়ের মাসেই, মানে প্রত্যেকবারই হয় না আমাদের কোনো আনন্দের মাসে কিংবা ভাষার মাসে আমরা আমাদের অ্যাসেট হারিয়ে ফেলি, এবং ভাবলাম যে ঠিক আছে এবার বিজয় চলে গেছে, হয়তো এই দিন দেখতে হবে না, কিন্তু শেষ মুহূর্তে এসেও কিন্তু দিনটি দেখতে হলো আমাদের। আরও একজন শব্দ সৈনিক যিনি দেশ ছেড়ে চলে গেলেন, দেশ ছেড়ে পৃথিবী ছেড়েই চলে গেছেন, এটা আরও একটা লস হলো আমাদের বাংলাদেশের। যাই হোক, আপডেট আমরা মাশরাফির থেকে নেব, নিশ্চয়ই নিউজে আরও বিশদ থাকবে এই নিয়ে। চলে যাচ্ছি সরাসরি সহকর্মী মাশরাফির কাছে, রয়েছে নিউজ স্টুডিওতে। শুভ সকাল মাশরাফি। মাস্টারবি, শুভ সকাল। শুভ সকাল টিনা। আজমির, আপনাকেও শুভ সকাল। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। চলে গেলেন ৭১-এর শব্দ সৈনিক প্রকৌশলী রাশেদুল হোসেন। গত রাত ৩:৩০টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দ সৈনিক। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রাশেদুলের মৃত্যুর সংবাদে স্বজন এবং শুভাকাঙ্ক্ষী সহ অনেকে হাসপাতালে ছুটে যান। তাকে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দাফনের কথা রয়েছে। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর তার চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের কল্যাণে বাংলার স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী মানুষের কানে পৌঁছায়, তাদের অন্যতম প্রকৌশলী রাশেদুল হোসেন। ৭১-এ ধ্বংস হয়ে যাওয়া বেতার কেন্দ্র পুনরায় সচল করে অনন্য ভূমিকা রাখেন এই মুক্তিযোদ্ধা। ঢাকা কলেজের 7টি ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে 22 জনকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে এই অভিযান চালানো হয়। এ সময় চাপাতি, রড সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 22 জনকে আটক করেছে। আটককৃতরা বহিরাগত বলে জানিয়েছে পুলিশ। অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থান করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কর্মকর্তা। বৃহস্পতিবার ঢাকা শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়। ভাঙচুর করা হয় দোকানপাট। পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন সরকারের নির্দেশে কাজ করছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি বলেন, মন্ত্রী, এমপি, এমনকি প্রধানমন্ত্রীও আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বিকার কমিশন। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন খালেদা জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন ব্রিজের এক পাশে মাটি চাপা পড়ে 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। তবে স্থানীয়দের দাবি নিহতের সংখ্যা 4। একজনের মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বলে জানান তারা। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরুল কায়েস জানান, ঘটনাস্থলে গিয়ে তারা 3টি মৃতদেহ পেয়েছেন। নিহতরা হলেন কাকলি বেগম, আব্দুস সাত্তার ও কুদ্দুস। তারা সবাই মন্দুয়া গ্রামের বাসিন্দা। তবে কিভাবে মাটি ধসের ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় পুলিশ। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটি। সোমবার ধর্ম মন্ত্রণালয় থেকে আলাদা চিঠি দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গণমাধ্যমকে জানানো হয়। ওমরা করতে গিয়ে 11,485 জন বাংলাদেশি ফেরত আসেননি। এজন্য এই বছরের শুরুর দিকে বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করে দেয় সৌদি সরকার। তাদের দাবির প্রেক্ষিতে অভিযুক্ত 94টি এজেন্সির লাইসেন্স বাতিল ও অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত জরিমানাও করে বাংলাদেশ সরকার। এরপরই সৌদি সরকার ওমরা ভিসা উন্মুক্ত করল। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের বেশিরভাগ এলাকা দখলের দাবি করেছে তালেবান। সোমবার বাগরামে হামলা চালিয়ে 6 মার্কিন সেনাকে হত্যা করেছে তারা। চলতি বছর বিদেশি সেনার উপর এটা জঙ্গিদের সবচেয়ে বড় হামলা। তবে হেলমান্দের দখল নিয়ে বিভক্ত হয়ে পড়েছে সেখানকার প্রশাসন। গভর্নর মির্জা খান রহিমির দাবি, এখনও প্রাদেশিক সরকারের হাতেই রয়েছে নিয়ন্ত্রণ। কিন্তু তারই ডেপুটি গভর্নর রাসুলির জানান, গুরুত্বপূর্ণ শহর সাঙ্গিন হাতছাড়া হয়ে গেছে।
যা বর্তমানে তালেবানের দখলে। অবশ্য তালেবান এবং সেনাবাহিনীর মধ্যে জোরালো সংঘর্ষের কথা স্বীকার করেছেন গভর্নর। এদিকে তালেবান এক বিবৃতিতে জানিয়েছে, প্রদেশের মূল প্রশাসনিক ভবন, পুলিশ সদর দফতর, গভর্নরের কার্যালয় এবং গোয়েন্দা ভবন এখন তাদের নিয়ন্ত্রণে। করাচি কিংসের হয়ে পাকিস্তান সুপার লিগ PSL খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরুতেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা 15 ক্রিকেটারকে কিনেছে 5 ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের সাকিব আল হাসানকে পেতে $1,40,000 বা প্রায় 1,10,00,000 টাকা খরচ করতে হয়েছে করাচি কিংসকে। প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের দলের অন্য দুজন হলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও পেসার সোহেল তানভীর। ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে পেয়েছেন লাহোর কালান্দার্স। এছাড়া গোল্ড ক্যাটাগরিতে 40 লাখ টাকায় পেস সেন্সেশন মুস্তাফিজুর রহমান লাহোর কোয়ালান্দারে। তামিম ইকবালের ঠিকানা হয়েছে পেশোয়ার জালমিতে। PCL এর তালিকায় আছেন বাংলাদেশের মোট 10 ক্রিকেটার। BPL এর মতোই নিলাম নয়, প্লেয়ার্স বাই চয়েস পদ্ধতিতে এই ক্রিকেটারদের দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফেব্রুয়ারিতে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের মাধ্যমে খেলোয়াড়ি জীবনের ইতি টানবেন তিনি। শ্রীলঙ্কাকে 2-0-তে টেস্ট সিরিজ হারানোর পরদিনই ক্রাইস্টচার্চে এই ঘোষণা দিলেন ম্যাককালাম, যে কারণে মার্চে T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ। যমুনা, সর্বশেষ সংবাদ শিরোনাম প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একই সাথে যারা আমাদের সাথে যুক্ত হলেন প্রত্যেককে শুভ সকাল জানাচ্ছি এবং মাশরাফিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর মাঝখানে একটু বলতে চাই, আজমির, তুমি পরবর্তী আয়োজনে চলে যাওয়ার আগে যে এই শব্দ সৈনিকের আত্মা শান্তি কামনা করছি আমরা, আমাদের এই সকালের বাংলাদেশের পুরো পরিবার, যমুনার পুরো পরিবার। সহমত। এবং টিনা, সকালবেলায় আমরা যেটা করি সকালের বাংলাদেশে, আমরা অনেক সুখবর দেই মানুষকে, অনেক দুঃখজনক সংবাদও থাকে, কারণ নিউজের মধ্যে না আসলে সুখ দুঃখের কোনো ভেদাভেদ নেই। নিউজ হচ্ছে আমাদের, যেহেতু আমাদের নিউজ চ্যানেল, কাজে আমাদের নিউজগুলো আপনাদেরকে জানাতেই হবে, সেটা আসলে স্যাড হোক বা সেটা সুখকর কোনো কিছু হোক। যাই হোক, সকালবেলা যখন আমরা প্রতিদিন আসি তখন আমরা দেখতে পাই মাঝে মাঝে নানান রকমের দৃশ্য। কেউ কেউ রাস্তা পরিষ্কার করছে, আবার কেউ ময়লা পরিষ্কার করছে, আবার দেখতে পাই কখনো কখনো কিছু মানুষ যাদের মুখে হাসি নেই, যাদের গায়ে শীতের কাপড় নেই, তারা একত্র দাঁড়িয়ে আছে, কারো হাতে একটা সাজি, কারো হাতে একটি কোদাল। কেন? কারণ তারা তাদের প্রত্যেকটা দিনই অনিশ্চিত। তারা নিশ্চয়তার জন্য, কাজের নিশ্চয়তার জন্য এক জায়গায় দলবদ্ধ হয়। যখন আমাদের মধ্যে কেউ কোনো কাজে আমরা তাদের মতো শ্রমিককে খুঁজে বেড়াই, তখন ওখানে যাই, ওখান থেকে কিছু মানুষদেরকে আমরা তুলে নিয়ে আসি। দেখা যায় 50 জন মানুষ, আমার দরকার 30 জন। তো 30 জন নিয়ে আসার পরেও 20 জন কর্মহীন অবস্থায় থাকে, তারা মন খারাপ করে ফিরে যায়। এরকম একটা দলের কাছে এরকম বেশ কিছু মানুষের সাথে সামি আমাদের সময় কাটাচ্ছেন এবং তাদের কাছ থেকে জানছেন তাদের সব কিছু। আমরা একটু সামিকে খুঁজবো। সামি, শুভ সকাল। আজমির, শুভ সকাল জানাচ্ছি তোমাকে এবং এই মুহূর্তে যারা যে এখান থেকে সকালে বাংলাদেশ দেখছেন প্রত্যেককে শুভ সকাল। আসলে আমরা শীতের সুন্দর রূপ নিয়ে কথা বলেছি অনেক, যে গরম থেকে শীতে কনভার্ট হওয়াটা, স্বস্তিদায়ক একটা আবহাওয়া আসাটা, কিন্তু তারপর শীতের কিন্তু একটা ভয়ঙ্কর রূপও রয়েছে। আসলে শীতের ভয়ঙ্কর রূপটা আমরা যারা বাসা বাড়িতে বসে লেপ কাঁথা মুড়ি দিয়ে এই মুহূর্তে সকালে বাংলাদেশ দেখছি তারা অতটা বুঝতে পারবো না, যতটা না বুঝতে পারবেন এই মুহূর্তে আসলে যারা নিজেদের কর্মযুদ্ধে লিপ্ত রয়েছেন, অর্থাৎ শীতের সকালে খুব সকালে ঘুম থেকে উঠে নিজেদের কর্মযুদ্ধে একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি আমার ঠিক পেছনে অনেক মানুষই রয়েছেন যারা ঠিক সকালবেলা প্রায় 6টা-7টা থেকে এই জায়গাটিতে এসে একেবারে তাদের কর্মযুদ্ধে লিপ্ত রয়েছেন। এবং অসংখ্য মানুষ আসলে তারা প্রত্যেকেই দিনমজুর, দিন আনেন দিন খান, অর্থাৎ একটা দিনে তাদের যা ইনকাম হয় সেটা দিয়েই তারা পুরো দিনটা চলেন। কোনো দিনে যদি ইনকাম না হয় তবে বসেই থাকতে হয়। আমি যদি একটু কথা বলি, আপনি অলরেডি বলে দিচ্ছিলেন যে বাসায় গিয়ে বসে থাকতে হয়। আচ্ছা, আপনারা আসলে কি কাজ করেন? তো এটাতে সারাদিনে কেমন ইনকাম হয়, মানে আয় রোজগারটা কিরকম হয়? 200, 300, 250। 200, 300, 250। কাকি, যদি ধরেন কোনোদিনে আপনার ইনকাম হলো না, মানে কোনোদিনে আপনি কাজ পাইলেন না, তাহলে পরে কি হবে? ওই দিন কি বসে থাকতে হবে? বসে থাই কি করবো? কাজকর্ম নাই, বেতন কম, একদম কষ্ট গরিবের। আর এই যে ধরেন শীতের সকাল তো এমনিতে উঠতে খুব কষ্ট হয়, তারপরেও চলে আসেন এই সকালবেলা উঠে, বিষয়টা অনেক বেশি কষ্ট লাগে না? কষ্ট তো হইবই,
3টা বাজে রাত্রে উঠতে রাইন দেখায় 5টা বাজে ইস্টা নাইতে হয় মাসে মাঝে 15 দিনে কাজ হয় 15 দিনে কাজ হয় না। আপনার বাসায় কি আর কেউ কাজ করে নাকি শুধু আপনিই কাজ করেন? সোজা আমরা করবো কি আর আছে না ছেলে মেয়েরা আছে না তাহলে হ্যাঁ মানুষ লাগবো না লেখাপড়া করান লাগবো না। আপনাদের ছেলে মেয়েরা এখনো ছোট ছোট, তাদেরকে মানুষ করানোর জন্য আপনাদের এই কাজটা। দায়িত্বের কথাটি উনি বলেন এবং দায়িত্বটা কিন্তু আমাদের উপরে পড়ে আসলে, যে এই সমস্ত মানুষ যারা রয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, অথবা শীতের এই সময়টায় তারা যে অবস্থানটাতে আছেন অনেকেই হয়তো এমন একটা অবস্থায় যে তাদের ইনকামের উপর ডিপেন্ড করে শীতের কাপড় তাদের কিনতে হবে, অনেকে হয়তো শীতের কাপড়ও কিনতে পারছেন না। তবে আমি একটু সামনের দিকে যদি এগোই, সামনের দিকে কিন্তু আরো অনেকে রয়েছেন যারা খুব সকালবেলা থেকেই ঝুড়ি কোদাল নিয়ে চলে এসেছেন এবং শীতের এই সময়টায় আমরা জানি যে ব্যাডমিন্টন খেলার একটা চল বা একটা ধুম পড়ে যায় বিভিন্ন এলাকার মধ্যে, এবং এই সমস্ত মানুষজনদেরকে ছাড়া কিন্তু আসলে আমরা ব্যাডমিন্টনের কোর্টও কাটতে পারবো না, কারণ অবভিয়াসলি আমরা নিজেরা কিন্তু কোদাল দিয়ে বা ওইভাবে মাপঝোপ করে ব্যাডমিন্টনের কোর্ট কাটাটা আমাদের পক্ষে সম্ভব না। তবে তাদেরও কিন্তু আসলে একটা জীবন রয়েছে, তারা শুধুমাত্র যে ব্যাডমিন্টনের কোর্ট কাটবেন 200-300 টাকা পাবেন সেটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, তাদেরও কিন্তু আরো অনেক কাজ করতে হয়, ফ্যামিলির উপর অনেক রেসপন্সিবিলিটি রয়েছে। আমরা যদি একটু কথা বলি, আপনাদের এখানে অনেকে রয়েছেন, যে কাকা সকাল কয়টা থেকে আসেন? ঠিক 7টায় 5টায় অর্থাৎ কেউ বলছেন যে 5টা, কেউ 6টা, কেউ 7টা, অর্থাৎ খুব সকাল থেকে আসতে হয়। তো সারা দিনে ইনকাম কেমন হয়? ভালো না স্যার, অবস্থা বেশি ভালো না। 300-400 টাকা এরকম রুজি হয় সারাদিনে। একদিনে কি একটা কাজই করেন নাকি একদিনে 2-3টা কাজ করা হয়? একটা কাজই হয় যায়, একটা কাজই ঠিকঠাক পাওয়া যায় না। এই তো মাসে মনে করেন সপ্তাহে 2 দিন একদিনের কাজ হয়। সপ্তাহে 2 দিন একদিনের কাজ। আচ্ছা কাকা, এই যে এখন তো এই যে আপনি তো কোদাল নিয়ে আছেন, এখন তো ওই ব্যাডমিন্টন খেলে না শীতের সময় মানুষ, ওই খেলার কোর্ট কাটা কি এখন শেষ? শেষ, এখন শেষ। মানে তাই এখন ওই খ্যাপও পাওয়া যায় না? না। আচ্ছা, এই যে শীতের সময় কাকা, এই যে শীতের সময় একটা আপনি চাদর গায়ে দিয়ে আছেন, তো এই শীতের পোশাকের কথা যদি বলি, কেউ কি এখন পর্যন্ত আপনাকে কোনো শীতের পোশাক দিছে, বা আপনার নিজের কি শীতের পোশাক কেনা হয়েছে এবার? নিজের পয়সা কিনছি। নিজের পয়সা দিয়ে কিনছেন? আচ্ছা, এই ধরেন আমি যদি চিন্তা করি যে আপনি তো অনেক দিন ধরেই কাজ করতেছেন, 25 বছর ধরেই কাজ করতেছেন, এমন কখনো কি গেছে যে টানা অনেক দিন কাজ পান নাই? সপ্তাহের মাঝে 2 দিন 3 দিন কাম হয়। সপ্তাহে 2 দিন 3 দিন কাজ হয়, আর বাকি দিনগুলা কি করেন? বাকি দিন কি করবো, ওই তো না খাই মন মুখা আল্লাহ চালায়, একটা না একটা উঠলে চালায়, তবে এরকম চলি অনেক ফ্লাই করে মাইয়া করে এগুলি করি। বুঝতে পেরেছি। আসলে বিষয়টা কিন্তু এমনই যে ওনারা যেটা বলছিলেন যে হয়তো সপ্তাহে 2 দিন বা 3 দিন কাজ করেন, বাকি 4 দিন হয়তো বসে থাকতে হয়। এভাবেই চলছে এই সমস্ত মানুষের জীবন। এরকম শুধুমাত্র এই জায়গা না, ঢাকা শহরের অসংখ্য জায়গায় অসংখ্য মানুষ এভাবে আসলে জীবনযাপন করছেন। সময়টা কিন্তু আমাদের, আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি যে এই সমস্ত মানুষের জন্য যারা প্রতিদিন দিন আনছেন দিন খাচ্ছেন, আমরা কি করতে পারি। হয়তো খুব বেশি কিছু সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, হয়তো 2-1টা সাহায্য অন্তত করতে পারি, যে শীতের এই সময়টায় শীত বস্ত্র বিতরণের মাধ্যমে কিছুটা হলেও তাদের কষ্টগুলো লাঘব করতে পারি। প্রত্যাশা করছি আমরা প্রত্যেকে যারা এই মুহূর্তে সকালের বাংলাদেশ দেখছি, নিজেদের অবস্থান সমস্ত মানুষের উন্নতি করার জন্য কিছু একটা করার প্রয়াস আমাদের মধ্যে থাকবে। হয়তো এককভাবে হবে না, দলবদ্ধভাবে করতে হবে। এই প্রত্যাশাটুকু করে এখান থেকে বিদায় নিচ্ছি, ফেরত যাচ্ছি স্টুডিওতে। আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মানুষগুলোর কষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমরা আসলে চাই না যে বাংলাদেশের কোনো মানুষ কর্মহীন থাকুক, কোনো মানুষ অভাবী থাকুক। আমরা সেই বাংলাদেশেরই স্বপ্ন দেখি যে বাংলাদেশে অন্ততপক্ষে কেউ ক্ষুধার কষ্টে না কাঁদবে। এটা খুবই কষ্টকর, এবং সে ওই কষ্টের সাথে টিনা শীতের কষ্টটাও যখন একটা অভাবী মানুষকে ধরে রাখে, একদিকে হচ্ছে গিয়ে পেটে ক্ষুধা, অন্যদিকে হচ্ছে গায়ে শীত, মানে এটা আসলে মানবেতর, আসলেই মানবেতর। এবং স্বামীকে আসলেই ধন্যবাদ এগুলো সবার সামনে। আবার একটু এগুলো আমরা প্রত্যেকে জানি, তবু আরেকবার নক করে মনে করিয়ে দেওয়ার জন্য, হয় না মাঝে মাঝে আমাদেরকে একটু নক করতে হয়, নাহলে আমরা কোনো একটা টপিক ভুলেই যাই। তো এক্ষেত্রে একটু আমি আমার দর্শকদেরও বলতে চাই, আমরা তো সর্বোপরি চাই এই মানুষগুলোর কর্মসংস্থান হোক, কারণ একজন মানুষ আসলে সে রাষ্ট্রের দায়িত্ব। একজন মা যখন কোনো সন্তানকে জন্ম দেয়, সেই সন্তান আসলে রাষ্ট্রের, তার একক সম্পদ নয়। তো নিশ্চয়ই হয়তো কর্মসংস্থানের মানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হলে নিশ্চয়ই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এখানে একটুখানি আমি দর্শকদেরকে যেটা আমাদের বলতে চাই, যে আপনারা যার যার জায়গা থেকেই মানুষগুলোর জন্য কি করতে পারেন। সামি যেটা বললো, আজমির যেটা বললো, যে আপাতত শীতের কথা মাথায় রেখে
শীতে যেন ওনারা কষ্ট না পায়, সেই শীত বস্ত্রের কথা। এভাবেও যদি কেউ দিতে চান, দান করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফেসবুকে একটুখানি নক করতে পারেন আপনারা। পরবর্তীতে কোনো ওয়ে আউট আমরা বের করতে পারি যে কেমন করে এগুলো ওনাদের কাছে পৌঁছানো যায়। আর অ্যাড্রেসটা একই থাকবে, স্ক্রলেও যাচ্ছে, facebook.com/সকালের-বাংলাদেশ। মানে আপনাদের থেকে আমরা আসলে আপনাদের মতামত জানতে চাই, কিংবা কোনো ইচ্ছা যদি পোষণ করেন যে কিছু করতে চাই, সেটাও আমাদেরকে জানাবেন। টিনা, এরকম একটা মতামত কিন্তু ফেসবুকে অলরেডি জানিয়েছেন একজন, হ্যাঁ, একটু একটু শুনবো। পড়ে ফেলি। ফরহাদুল রেজা, আপনি চাঁদপুর থেকে লিখেছেন যে তোমাদের দুজনকে জানাই সকালের শুভেচ্ছা। আমি আপনাদের, আচ্ছা প্রথমে তুমি বলেছে, পরে আপনাদের বলে সম্বোধন করেছে। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক, ভাই এবং আপু। আমার শীতকাল খুব ভালো লাগে, কিন্তু কষ্ট লাগে যখন দেখি আমাদের মতোই মানুষ, তারা এই শীতে, তীব্র শীতের মধ্যে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছে। তাই আজ সকালে বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধনী মানুষগুলোর কাছে আমার আকুল আবেদন থাকবে যে আসুন আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই। ভালো লেগেছে যে আপনি ভাবছেন, এবং আমরা অনেকেই ভাবি। আপনি যেটা ব্যক্ত করতে পেরেছেন, উপস্থাপন করতে পেরেছেন, আমাদেরকে জানিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি ব্যক্তিগত জায়গা থেকেও কিছু করতে চান, যেটা আমি এক্ষুনি বললাম, সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন। এবং নিশ্চয়ই যারা দেখছেন, যারা পারেন, এরকম কিন্তু হয়। আমরা কিন্তু আসলে যাদের শক্তি সামর্থ্য রয়েছে তারা কিন্তু পিছিয়ে নেই। এরকম আমরা অনেক গ্রুপ করেও দেখি তরুণরা শীতার্তদের বস্ত্র দিচ্ছে, তো এরকম কিন্তু হয় আসলে। আচ্ছা, এরপরে আমার কাছে আছে মনিরুল ইসলাম মমিন। তিনি বলেছেন সকালে বাংলাদেশ অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে টিপসগুলো। আপু এবং ভাইয়াকে অশেষ ধন্যবাদ। আশা করছি ভালো কিছু টিপস পাবো। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের এই প্রশংসাটির জন্য, আমরা খুশি হই, অনুপ্রাণিত হই। এছাড়াও আরও যারা ছিলেন আমাদের সাথে, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সময় স্বল্পতার কারণে আজকে আমরা আর পড়তে পারছি না, কিন্তু আপনারা লিখবেন, কারণ আমরা সুযোগ পেলেই পড়ে দেবো। নিশ্চয়ই এখন একটা বিরতিতে আমাদের যেতেই হবে, কারণ ঠান্ডা এত পড়েছে না, শীত নিয়ে এত কথা বলছি আমরা। আজ সারাদিন সারা বাংলাদেশের ওয়েদারের কি অবস্থা থাকবে সেটাও তো একটুখানি আমাদের জানতে হবে। তাই আমরা ওয়েদার আপডেট নিয়ে ফিরবো। আবহাওয়া বার্তা জানতে গেলে একটুখানি অপেক্ষা করতে হবে। বিরতিতে যাচ্ছি, তবে এক্ষুনি ফিরছি। দর্শক, শেষ বিরতি নিয়ে ফিরে এলাম। আমন্ত্রণ আপনাদের প্রত্যেকে, এবং যথারীতি আমরা আর অপেক্ষা করাবো না। আবহাওয়া বার্তাটা জানা আমাদের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিনই আবহাওয়া আপডেটটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ, কারণ মানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে সারা দেশে। আসলে আমরা সরাসরি চলে যাই রুবির কাছে। আজমির রুবি রয়েছেন আমাদের সাথে, যুক্ত হচ্ছি রুবির সাথে। শুভ সকাল রুবি, জানিয়ে দাও কি রয়েছে আজ ওয়েদার আপডেট। শুভ সকাল রুবি। শুভ সকাল আজমির, শুভ সকাল টিনা, সেই সাথে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। তোমরা দুজন কেমন আছো? আমরা ভালো, তুমি? ভালো, একটু ঠান্ডায় কাতর আর কি। ওটা সবাই এবার কাতর হচ্ছে দিদি, যেভাবে ঠান্ডাটা পড়ছে দাদা একদম জাগিয়ে বসেছে, আর বলবেন না। যাই হোক প্রিয় বন্ধু, আপনাকে বলছি এই ঠান্ডা জাগিয়ে বসতে পারে আপনার উপরেও। তার কারণ হচ্ছে আপনি যদি বাংলাদেশি অবস্থান নেন, আর যদি বাংলাদেশের বাইরে কোনো ইউরোপিয়ান কান্ট্রি হয় তাহলে তো কথাই নেই, বরফ জাকিয়ে বসবে আপনার উপর। এনিওয়ে, যাই হোক আজকে সারাটা দিনই একদম সানি ওয়েদার পাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, প্রত্যেকটা বিভাগ। এবং সেই সাথে শুধুমাত্র রংপুরে আজকে শেষ রাতের দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে, ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। এছাড়া সূর্যের খুব একটা তারতম্য হবে না, দিনে নাগাদ সে পুরোটাই ডিউটি দেবে পারফেক্টলি। তবে কুয়াশা তো পড়ছেই, ভোরটা শুরুই হয় প্রায় প্রত্যেকটা বিভাগে কুয়াশা দিয়ে, শেষ রাত অবধি আবার কুয়াশা পড়া শুরু হবে, এমনটাই ওয়েদার ফোরকাস্ট বলছে। আর এছাড়া আগামী 1-2 সপ্তাহ কিন্তু খুব একটা টেম্পারেচার নামবে না। আমি আজকে পুরো একদম আগামী 10 দিনের যে টেম্পারেচার দেখাচ্ছিল ওয়েদার ফোরকাস্টে, সেখানে দেখছিলাম আগামী 10 দিনে খুব একটা নামবে না। এবার আপনাকে জানিয়ে দেবো গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাদলগাছিতে, ছিল 6.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6টা বেজে 37 মিনিট, এবং সূর্যাস্ত যাবে 5টা বেজে 17 মিনিটে বিভাগীয় শহর ঢাকা। সর্বোচ্চ তাপমাত্রা আজকে ঢাকাতে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 24.3, সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ 23.4, সর্বনিম্ন 9.4 ডিগ্রি সেলসিয়াস।
রংপুরে আজকে সর্বোচ্চ 22.6, সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ 24.2 এবং সর্বনিম্ন 11.5। বরিশাল সর্বোচ্চ 24.2 এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট, এবং সিলেটে আজকে সর্বোচ্চ 25.2 এবং সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। টিনা আজমিন, আজকের জন্য এই ছিল ওয়েদার ডিটেলস। এবং শেষে আরও একটা কথা বলি, খুব সাবধান এই ঠান্ডাতে, কারণ ঠান্ডাটা হয়তো 1 ঘন্টার জন্য তোমাকে হিট করবে, কিন্তু এর ভোগান্তিটা পোহাতে হবে তোমাকে অনেক দিনে। এবং অনেককে দেখা যায় যে এই শীতে যদি ব্রঙ্কাইল আজমা হয়ে যায়, সেটা তাকে সারা জীবন মৃত্যু পর্যন্ত ভোগায়। কাজে খুব সাবধান। নিশ্চয়ই রুবি, ধন্যবাদ তোমাকে এত ডিটেইলে জানিয়ে দেওয়ার জন্য। এবং তুমি যখন বিভাগীয় শহরগুলো জানাচ্ছিল রুবিনা, তখন আমি ভাবছিলাম যে আচ্ছা 11, 12, 13 অনেক, কিন্তু যখন রাজশাহী রংপুরে গেল মানে 9 ডিগ্রি, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো আপনারা আরও অতিরিক্ত সাবধানে থাকবেন। একদমই। এবং দর্শক, এবার আমাদের যেগুলো করতে হবে সেগুলো খুব দ্রুত করতে হবে, কারণ আমাদের সময় খুব কাছাকাছি চলে এসেছে, চলে যাবার আর কি সময়। তো একটা ছবি দেখাবো, যে ছবিটি পাঠিয়েছেন শান্তু সাহা। ছবির শিরোনাম দিয়েছেন হৃদয় গহীনে বাজে বিজয়ের ধ্বনি। খুলনা থেকে পাঠানো ছবিটি দেখবো এখন। শান্তু, ধন্যবাদ চমৎকার এই ছবিটির জন্য। এবং শান্তুর মতো যারা আমাদেরকে ছবি পাঠাতে চান, facebook.com/সকালের বাংলাদেশ এখানেই পাঠাতে হবে। এবং আজকের মতো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আজমির আগেও বললো। তবে যাওয়ার আগে বলতে চাই, সারাদিন যমুনার সাথে থাকলে যে চমকগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ সন্ধ্যা 6:30 দেখতে পাবেন ওয়াও, যেখানে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড আপনারা দেখতে পাবেন। এমন অনেক ঘটনা, বিস্মিত হবেন যেগুলো জেনে। এবং রাত 8:30 দেখতে পাবেন শোবিজ জগতের সকল আপডেট নিয়ে আমাদের দৈনিক প্রয়াস লাক্স শোবিজ টুনাইট। রাত 9:20 আপনারা দেখতে পাবেন আমাদের অনুসন্ধানী এবং দুর্ভোগ মুক্তি থেকে যেন আপনার মুক্তি পেতে পারেন, এরকম একটা অনুষ্ঠান যার নাম হচ্ছে কেন। এছাড়া রাত 11টায় দেখতে পাবেন টকশো 24 ঘন্টা। এছাড়া প্রতি ঘন্টার সংবাদ শিরোনাম রয়েছে, সর্বশেষ সংবাদের আপডেট রয়েছে। আপনারা সবসময় থাকলে আমাদের সাথে সেগুলো দেখতে পারবেন। এবং আজকেও আমরা চলে যাওয়ার ঠিক পরপরই 8:30 রয়েছে সংবাদ সারা দেশ, সেটা দেখারও আমন্ত্রণ একেবারেই। এবং সংবাদ সারা দেশের আমন্ত্রণ, মানে দেখার আমন্ত্রণ জানিয়েই আমরা আজকের মতো চলে যাচ্ছি। আবার নতুন সকালে অনেক সম্ভাবনার গল্প নিয়ে, অনেক তথ্য নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ সকাল। শুভ সকাল।